আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে আজকে ইফতারের পরে যোগ দিলাম। আমার সঙ্গে আছেন মেহমান, পলিটিক্স ক্লাবের হট সিটে আছেন, পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছেন ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এয়ার খান। এয়ার খান ভাই, আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাহে রমজানের শুভেচ্ছা। জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার সঙ্গে অনেক দিন আমি প্ল্যান করছিলাম যে আপনি আমাদের পলিটিক্স ক্লাবের হট সিটে আসবেন, দুটো কথা বলবেন, কিন্তু বেশ এই বিগত 2-3 মাস আমরা ব্যাপকভাবে আলোচনা করেছি, কিন্তু সেই চেনা মুখ আমরা দেখতে পাইনি। এয়ার খান, ডক্টর এয়ার খান, রাজনৈতিক বিশ্লেষক, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান। বাংলাদেশের রাজনীতি কী যাচ্ছে? 100 গাড়ির বহন নিয়ে কি আপনি পঞ্চগড়ে যাচ্ছেন? রাজু ভাই, আজকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও, যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের বাঙালি জাতির জন্য। সেটি হচ্ছে আজ 25শে মার্চ। আপনি জানেন যে 1971 সালের আজকের এই দিনে পৃথিবীর জঘন্যতম এবং বর্বরতম যে নৃশংস হত্যাকাণ্ডটি হয়েছে বাংলাদেশে, সেটি হচ্ছে নির্বিচারে নিরস্ত্র মানুষের ওপর আঘাত করা হয়েছিল এবং একটি গণহত্যা চালিয়েছিল পাকিস্তান সরকার। সো 25শে মার্চের কালো রাত্রিতে যারা মৃত্যুবরণ করেছেন, যারা জীবন উৎসর্গ করেছেন, সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আজকে রাত পোহালে আগামীকাল সকাল মহান স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস। দেশবাসীকে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, আপনার আলোচনা শুনছেন আলহাজ শরীফ সাকি, উনি একজন মানবাধিকার নেতা আর কি। তো আপনি বলছেন আজকে সেই ভয়াল কালো রাত, এই 25শে মার্চ, এই ভয়াল কালো রাতে ইতিহাসের অংশ থেকে ব্যাখ্যা করতে গেলে কেউ কেউ বলছেন যে আমাদের মহান নেতা নাকি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। মানে কেউ কেউ বলছেন যে একটু বাক্স এগিয়ে দিয়েছিলেন, যে কিছু কথা রেকর্ড করেন বা কিছু একটা লিখে যান আমাদের জন্য। সেরকম কোনো ইতিহাসের পাতায় এরকম কোনো কালো অধ্যায় আপনি কি ব্যাখ্যা করতে পারবেন? না, আসলে যেটি হচ্ছে যে একটা জিনিস দেখুন, যে মহান মুক্তিযুদ্ধের সময় আমরা আসলে সবাই অনেক ছোট ছিলাম। আমরা যতটুকু আমরা বলি কিংবা যতটুকু আমরা এখন উপস্থাপন করি, সবই কিন্তু আসলে মূলত আপনার বই পড়ে কিংবা আমাদের যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন ওনাদের কাছ থেকে শুনে আমরা করি। সো আমার যেটা মনে হয়েছে যে 25শে মার্চ কালো রাত্রিতে, আপনি তো জানেন যে মার্চ মাসটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। বিকজ পহেলা, আমি যদি বলি যে মার্চের প্রথম মানে চারটি দিন বলবো। 2রা মার্চ, তারপর হচ্ছে আপনার 7ই মার্চ, তারপর হচ্ছে 25শে মার্চ এবং হচ্ছে 26শে মার্চ। 2রা মার্চ 1971 সালে প্রথম বাংলাদেশের স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় এবং 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পল্টন ময়দানে, সে রেস্টোর্স ময়দানে ঐতিহাসিক সে ভাষণটি দেন। এবং 23শে মার্চ সারা বাংলাদেশ ব্যাপী, আপনি জানেন, পাকিস্তান দিবসের দিন সারা বাংলাদেশে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়, যেটিকে আমরা অনেকেই বলছেন পতাকা দিবস এবং প্রতিরোধ দিবস। এবং তার ঠিক একদিন পর 25শে মার্চ কালো রাত্রিতে সেই ভয়াল রাত, যেখানে নিরস্ত্র মানুষকে নির্বিচারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে একটি জঘন্যতম একটি জেনোসাইড কিংবা গণহত্যা যেটিকে বলা হয়েছে। এবং 26শে মার্চ হচ্ছে আমাদের মহান স্বাধীনতা দিবস এবং আমরা যেটি পালন করছি এবং জাতীয় দিবস হিসেবে। আমি আসলে এরকম কোনো কিছু শুনিনি যে তৎকালীন যিনি নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে উনি তো, আমি যতটুকু জানি যে উনি ওনার বাসভবনেই ছিলেন এবং ওখান থেকে ওনাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, জি। তো আপনি যে প্রশ্নটি আমাকে করেছিলেন যে এখনকার যারা তরুণ প্রজন্ম, যারা নতুন একটি রাজনৈতিক দল করেছে, যারা জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে কিংবা যারা 36 জুলাই যারা বলছে যে জুলাই আগস্ট পর্যন্ত, অগাস্টের 5 তারিখ পর্যন্ত তারা যে আন্দোলন সংগ্রাম করেছে এবং এখানে যারা নেতৃত্ব দিয়েছে তারা একটি রাজনৈতিক দল করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি নামে, যেটি হচ্ছে এনসিপি। দেখুন, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের রাজনীতি করার অধিকার আছে এবং রাজনৈতিক দল গঠন করার অধিকার আছে। আমি শুধু যেটি বলবো যে সেটি হচ্ছে স্বাধীনতার 54 বছর কিংবা 53 বছর পর কিংবা 54 বছরে এসে আপনি রাজনীতি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, সব কিছুই করেন, একটা জবাবদিহিতার জন্য আপনার মধ্যে থাকে। আচ্ছা, কারণ স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার মূল চেতনাই ছিল এইটা যে আপনি সত্যকে সত্য বলবেন
মিথ্যাকে মিথ্যা বলবেন, কালোকে কালো বলবেন, আচ্ছা। সাদাকে সাদা বলবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। সেটাই কিন্তু স্বাধীনতার মূল চেতনা। এখন 54 বছর এসে আপনি যখন একটি রাজনৈতিক দল করবেন, নিশ্চয়ই প্রশ্ন আসবে আপনার অর্থের যোগান থেকে আসছে, অর্থের উৎস কোথায়। আপনি যে প্রশ্ন করেছেন 100 গাড়ি বহন নিয়ে যে একটি যাত্রা আপনার সম্ভবত গিয়েছে পঞ্চগড়, জি। প্রশ্ন আসবে কিন্তু এটা যে আপনি এত অর্থ কোথায় পেলেন, অর্থদাতা কারা ছিলেন, অর্থের যোগান কারা দিয়েছেন। সো এই জায়গাটা আমার মনে হয় একটু চিন্তার বিষয় আছে আসলে। কারণ হয়তো একটা সময় আপনার প্রশ্নের সম্মুখীন হতে পারে, কিংবা একটা সময় হয়তো আপনাকে জবাবদিহিতা করতে লাগতে পারে যে আপনি এই অর্থ আপনার কোথেকে আসবে। 1.5 কোটি টাকা খরচ করে কন্টিনেন্টাল হোটেলে তার আয়োজন করেছেন এবং তার বর্ণাঢ্য আয়োজন করে যেই দল আত্মপ্রকাশের অনুষ্ঠান করেছেন, আমরা শোনা গেছে যে ঢাকার বাইরে থেকেও কেউ কেউ বা কোনো জেলা প্রশাসকের তরফ থেকেও আমরা শুনেছি যে বাস সরবরাহ করবার মতো ঘটনা। সত্য মিথ্যা যাচাই করতে যায়নি। আসলে ব্যাপারটা হলো যে এরকম আত্মপ্রকাশের দিনেও ব্যাপক টাকা খরচ করে একটি ছাত্র সংগঠন যারা কিছুদিন আগেও টিউশনি করে তাদের চাকরির জন্য যারা কোটা সংস্কারের জন্য যারা আন্দোলন করেছে, এবং কেউ কেউ বলছে যে বড় বড় গ্রুপ অফ কোম্পানি সেখানে মোটা অঙ্কের টাকা ফাইন্যান্স করছে। সেখানে যতই সম্ভাবনার হাতছানি, সেখানে কি ততই ইনভেস্টমেন্ট। বাংলাদেশের রাজনীতি কি এভাবে পচে গেল? মানে কি বলবেন আপনার ফেডারেল ডেমোক্রেটিক পার্টি, আমাদের গ্রিন পার্টি এবং আমাদের অনেক 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 রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে আমরা 12 মাস যুদ্ধ করছি। আমরা তো বঙ্গভবন কি বা যমুনা কি কোথাও দাওয়াতও পাচ্ছি না। এটা কারণ কি? না রাজু ভাই দেখুন, আলোচনা হচ্ছে কাদের সঙ্গে? রাজু ভাই দেখুন সমস্যা নিয়ে যে আলোচনা হয়। রাজু ভাই দেখুন, পৃথিবীর সব দেশেই রাজনৈতিক দলগুলো কিন্তু আসলে তাদের একটি ফান্ড কিন্তু তৈরি হয়। হ্যাঁ। এবং আপনি তো জানেন যে সাধারণত রাজনৈতিক দলগুলো চলেই কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন আপনার ডোনারের মাধ্যমে। এখন আমাদের প্রবলেম হচ্ছে কি, আমাদের সেই স্বচ্ছতার অভাব। সেই আমার কথা হচ্ছে যে যদি ওনাদেরকে কেউ ডোনেট করে থাকে, আমরা নামগুলো জানতে চাই। যে মিস্টার এক্স, মিস্টার ওয়াই কিংবা জেড ওনারা ফান্ড দিয়েছেন। আমরা পাশাপাশি এটাও জানতে চাই যে ওনারা যে ফান্ড দিয়েছেন সেই ফান্ডের উৎস কোথায়, সেটাও আমরা জানতে চাই। সো যদি হয়, আমার কোনো অসুবিধা নাই। কেউ যদি ওনাকে 100 কোটি টাকা দিয়ে থাকে, কেউ যদি ওনাকে 1 কোটি টাকা দিয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি তাদের যোগ্যতা, যে আপনি পারি নাই, আপনি এটা ইফতার করার জন্য যে একটা ইফতারে কেউ আমাদেরকে ডোনেট করতে চায় না, বাট তাদেরকে হয়তো 100 কোটি টাকা ডোনেট করেছেন কেউ। সো আমার কথা হচ্ছে যদি কেউ করে থাকেন, সেই ব্যক্তির নামটা বলতে ওনাদের সমস্যা কোথায়? কিন্তু এটা কি বাধ্য নাকি নাম বলতে? না, অবশ্যই বাধ্য। কারণ আমার এইটুকু তো অধিকার অবশ্যই আছে। আমি রাজনৈতিক দলের কথা বাদ দিলাম, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার জানার অধিকার আছে যে আপনি 1.5 কোটি টাকা খরচ করে একটি ইফতার করেছেন, কিংবা আপনি 100 গাড়ি বহন নিয়ে আপনি যাচ্ছেন, আপনার ফান্ডের উৎস কোথায়, আমার জানার অধিকার আছে না? আপনি কি সব কথা জানতে পারবেন এমন কোনো বাধ্য কিনা? না, আমি অবশ্যই বাংলাদেশের নাগরিকের আপনি জানাবেন কিনা সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার তো সেই অধিকারটা আছে জানার। আমার তো জানার অধিকার আছে, কারণ আপনি 100 গাড়ি বহন নিয়ে আপনি একটা প্রোগ্রামে যাচ্ছেন। গাড়িগুলো কারা দিয়েছে, এই অর্থের যোগান কারা দিয়েছে, এই খরচগুলো কারা দিচ্ছে, কিংবা তারা যে খরচগুলো করছে, এই ফান্ডগুলো তারা কোত্থেকে পাচ্ছেন, এটা তো জানার অধিকার আছে আমার। এবং একটা সময় কিন্তু এইগুলো আলোচনায় আসবে। আমি যেটা এই জন্য বলি যে রাজনৈতিক দলগুলোর এখন যেটা উচিত হবে সেটা হচ্ছে যে আপনারা যেভাবেই পলিটিক্স করেন না কেন, আমি তো শুরুতেই বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের রাজনীতি করার অধিকার আছে, রাজনৈতিক দল করার অধিকার আছে, এবং রাজনৈতিক পার্টি তারা ফর্ম করার অধিকার আছে। কিন্তু সেটা যেন হয় অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায়, সেটা যেন একটা জবাবদিহিতা থাকে। আপনি যে ফান্ড রেইজ করেছেন, আমরা তো কোনো প্রোগ্রাম শুনলাম না যে এনসিপি কোনো ফান্ড রেইজিং সেরিমনি করেছেন, যে জনগণের উদ্দেশ্যে যে প্রিয় দেশবাসী, আমরা একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছি, একটি নতুন বাংলাদেশ গড়তে, কিংবা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার জন্য আমরা একটি পার্টি ফর্ম করেছি, একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য একটি পার্টি ফর্ম করেছি। বাট আমরা তো ছাত্র, আমাদের তো 1 টাকাও নেই। সো আমরা আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা পার্টি চালানোর জন্য যে ফান্ড দরকার, যে অর্থের প্রয়োজন, আমরা আপনাদের কাছে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা চাচ্ছি। তখন তারা বলতেন, আমরা যেটা দেখেছি, আপনি লক্ষ্য করেছেন, আমরা যেটা বন্যায় দেখেছি, যে যারা ত্রাণ দিয়েছেন তাদের নাম কিন্তু আসছে, ইনি এত টাকা ত্রাণ হিসাবে দিয়েছেন, ইনি এত টাকা দান করেছেন। সো
ওনারা যদি ডিক্লিয়ার করুক যে ঠিক আছে আমরা তো শুনি নাই যে এই ধরনের কোনো আপনার তারা আহ্বান জানিয়েছে, তাহলে ফান্ডগুলো দিচ্ছে কারা? না, কিন্তু এই দল যেটা আত্মপ্রকাশ করেছে কিছুদিন আগে, এনসিপি যার নাম দেওয়া হচ্ছে, সেখানে তো আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে একটা দেশের সরকারের যে প্রধান উপদেষ্টা প্রেসে যিনি আছেন, উনি তো নিজেই বলেছেন যে এই নাহিদ একদিন প্রধানমন্ত্রী হবেন, এরকম কিছু হয়তো বলেছেন। এবং তাকে যেভাবে উপদেষ্টার পদ থেকে উনি যেভাবে মানে রিজাইন করে পদত্যাগ করে উনি যেভাবে একটা দলের আত্মপ্রকাশ করলো, আমাদের কাছে দেখে মনে হলো যেভাবে বিদায় নেওয়ার সময় কোলাকুলি করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে, আমার কাছে কেন যেন মনে হলো যে রাষ্ট্রের তত্ত্বাবধানে এই দলটা পৃষ্ঠপোষকতা। আপনি কি বলেন? এখন আমি যদি বলি, বাংলাদেশে যদি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বাংলাদেশে, আমি যদি বলি স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাকশাল গঠন করেছেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি ক্ষমতায় বসে উনি জাগদল কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন। হুসেন মোহাম্মদ এরশাদ উনিও রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বাংলাদেশ জাতীয় পার্টি করেছেন। আমরা পরবর্তীতে দেখেছি আরেকটি সরকার সেই সময় আরেকটি কিংস পার্টি করার চেষ্টা করেছেন। এবং আপনি যেটি বলছেন, এখন যেটি দেখলাম যে নাহিদ এক সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রীয় ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা ছিলেন, সেখান থেকে পদত্যাগ করে উনিও একটি পার্টি করেছেন। সো তাহলে কিন্তু আপনার যদি বলি বাকশালের কথা বলি, যদি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা বলি, বাংলাদেশ জাতীয় পার্টির কথা বলি, এবং যদি আমরা সেই কিংস পার্টি এলডিপির কথা বলি কিংবা আজকের এনসিপির কথা বলি, সবাই কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে সেখান থেকেই কিন্তু তারা দলটি ফর্ম করেছেন। সো আমার কথা হচ্ছে দল করা যেতেই পারে, আমি সেটি বিপক্ষে নই। আমি বারবার একটি কথা বলছি, আপনি একটি পার্টি করতেই পারেন, কিন্তু আমার কথা হচ্ছে যে পার্টি যে আপনি যে পার্টি যে রান করাচ্ছেন আপনার, আমি তো আজ পর্যন্ত এটাই বললাম, আমি তো আজ না, আমার প্রশ্ন হলো পার্টি করেছে সমস্যা নাই, রাষ্ট্র কি কোনো না কোনো পার্টিকে পৃষ্ঠপোষকতা দিতে পারেন কিনা? আজকে দেখেন এই যে আসিয়া, আমি দর্শন হলো যে আসিয়া মাগুরাতে যখন সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তার লাশকে নিয়ে যাওয়া হলো, খুবই ভালো লেগেছে আমার যে সেনাবাহিনী সেই লাশকে সম্বন্ধে খেয়ে মাগুরাতে নিয়ে গেছে। সেখানে একটা সিট খালি ছিল, সার্জিস উঠে পড়েছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কীভাবে গেলেন, বলে ভাই সিট খালি ছিল। এটা কি সদরঘাটের 10 নম্বর বাস, একটা সিট খালি ছিল। দেখুন, আমি কিন্তু শুরুতে একটি কথা বলেছি যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা কোনো না কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে তারা পার্টি করেছেন। আমি জানি না আপনি তো মিস করেছেন কিনা, বাকশাল যখন গঠন হয়েছে তখনও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। জিয়াউর রহমান যখন জাতীয়তাবাদী দল করেন এগুলি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেই করেছেন। সো এখন যেটি হচ্ছে যে এখন আপনি কি বলতে চান যে এই যে এনসিপি যেটা হয়েছে এটি কি একটা কিংস পার্টি? যেহেতু একজন এখানে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যে একসময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাটি ছিলেন, পদত্যাগ করে এখন উনি একটি পার্টি করেছেন। আমার কথা হচ্ছে সেই জায়গায় আমি যাচ্ছি না। আমি বারবার বলছি যে দল করার ক্ষমতা সবার আছে, বাট দল চালানোর জন্য যে পরিমাণ অর্থ সম্পদের প্রয়োজন সেটির জন্য একটি জবাবদিহিতা যেন থাকে। আচ্ছা, আপনার কথা শুনছেন রাজিউর রহমান জিহাদ রাজু, উনি গ্রিন পার্টি ঠাকুরগাঁ জেলা শাখার চেয়ারম্যান, এবং উনি কিন্তু ওখানে একটি উপজেলার প্রেস ক্লাবের সভাপতি। আপনার কথা শুনছেন আলহাজ শরীফ শাকি, মানবাধিকার নেতা। ওনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা শুনতে চাই যে ওনাদের কোনো প্রশ্ন আছে কিনা। ওনাদের প্রশ্ন কি ওনারা শুনছেন আপনার কথা? প্রশ্ন আমি যেটা করেছি সেটার উত্তর দিবেন যে এই যে 26শে মার্চ একটা ঐতিহাসিক দিন, এই দিনের কুচকাওয়াজ কি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে বন্ধ করা হয়েছে? আপনার কাছে কতদূর খবর আছে যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে অনেকখানি মানে ভিন্ন দিকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে না? এটি না, আমি এই বিষয়গুলোতে একমত না। যেহেতু বাংলাদেশে এখন একটি ইন্টারিম গভর্নমেন্ট আসলে এখন দায়িত্বে আছেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন দায়িত্বে আছেন, অতএব হয়তো অনেক কিছুই তাদের পক্ষে করা সম্ভব হবে না। আমরা যতটুকু জানি এমনিতে ওনারা রাষ্ট্রের বেশ কিছু সংস্কারমূলক কাজ নিয়ে তারা আসলে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে আবার যেটি জানি আমরা, প্রধান উপদেষ্টা মহোদয় ওনাকে স্পেশালভাবে চায়না সরকার আমন্ত্রণ জানিয়েছে। আচ্ছা, সো সব কিছু মিলেই আসলে যে আমার কুচকাওয়াজ করতে হবে কিংবা আমার আসলে এটা সেই রিসেট বাটন যে রিসেট বাটনের কোনো কিনা, মানে না আসলে এইটা রিসেট বাটনটাও আমার মনে হয় এটাও একটা আসলে ভুল এক্সপ্লেনেশন ছিল, যে আসলে রিসেট বাটন না, যেটা
প্রফেসর ইনু যেটি আসলে বলার চেষ্টা করেছিলেন যে আমরা আসলে নতুন করে সব কিছু শুরু করি, আমরা সকল হানাহানি, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, আমরা একে অপরের প্রতি যে প্রতিহিংসার রাজনীতি, এগুলো থেকে বের হয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। এটাই আসলে বোঝাতে চেয়েছি। আচ্ছা, সম্প্রতি একটা বিষয় নিয়ে খুবই হইচই পড়ে গেছে যে এবি পার্টির মহাসচিব ডক্টর ফুয়াদ, উনি একটি বেফাস কথা বলে ফেলেছেন, মানে ঠিক প্রতিবাদ করতে করতে সেখানে কুত্তা শব্দটি ব্যবহার করেছেন এবং এটার সেই মানে বিষোদ্গার সেনাপ্রধান বা সেনা সদর দপ্তর বা রাষ্ট্রপতি এরা কোথায় গিয়ে পৌঁছেছে জানি না, অনেকেই রাতভর গুজব ছড়িয়েছে যে ডক্টর ফুয়াদ গ্রেপ্তার হয়ে গেছেন এবং পরবর্তীতে এনশিওর করেছে ওই এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু যে না, গ্রেপ্তার হয়নি। তবে বিষয়টি আজকেও দিনভর ব্যাপক আলোচনা, আমার কাছে বেশ কয়েকজন ফোন করেছে, আমি বললাম যে না, এমন গ্রেপ্তার হয়নি, তবে গ্রেপ্তার হবে কিনা সেটা প্রশাসনের ব্যাপার, কিন্তু এই ধরনের সমালোচনা করতে গিয়ে কি একটা রাজনৈতিক দলের নেতা এইভাবে বলতে পারেন কিনা, মানে আমি একটু আপনার কাছে। না রাজু ভাই, মোটেই না। আমার মনে হয় যে একজন রাজনীতিবিদের প্রথম যে গুণাবলীটি থাকা দরকার সেটি হচ্ছে তাকে ভীষণ মানবিক হওয়া দরকার, ভীষণ ভদ্র হওয়া দরকার, এবং উনি যে কথাগুলো বলবেন কথাগুলো যেন অত্যন্ত মেপে ঝুঁকে এবং বুঝে শুনে বলেন। কারণ দেখুন আমরা যখন কথা বলি আমাদের অনেক ফলোয়ার থাকেন, আমাদেরকে অনেকে ফলো করেন, আমাদেরকে জানতে চেষ্টা করেন, জানতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। সো আমার মনে হয় যে প্রতিটি রাজনীতিবিদের আসলে তার প্রথম যেটি দরকার সেটি হচ্ছে অত্যন্ত মানবিক হওয়া প্রয়োজন এবং ভাষা ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া দরকার। কারণ একটি কথা আমরা সবসময় বলে থাকি যে আপনার ভাষা এবং ব্যবহার আপনার পূর্বপুরুষদের পরিচয় বহন করে থাকে। আচ্ছা, অতএব আপনার যে আচরণ, আপনার যে ব্যবহার, ইভেন একটি প্রবাদ কিন্তু আছে যে চরণ মানে আপনার পা, চরণ আপনাকে মন্দির কিংবা মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু আচরণ আপনাকে মানে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, স্বর্গেও নিয়ে যেতে পারে। সো আপনার ব্যবহার, আপনার আচরণ এরকম হওয়া উচিত যেন সকলেই দেখে আপনার আলোচনায়, আপনার কথায়, আপনার বক্তব্যে যেন মুগ্ধ হয়। আপনি কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলবেন, কাউকে ছোট করে কথা বলবেন, তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবেন, এটা কখনোই একটি রাজনীতিবিদের আসলে ব্যবহার হতে পারে না। সো আমার মনে হয় যে এই ধরনের লোকদের আসলে আমার মনে হয় যে আরও বেশি শব্দ চয়নের ক্ষেত্রে, শব্দ ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আচ্ছা, আমাদের দেশে এখন রাজনৈতিক সহিংসতা বেড়ে গেছে। আজকেও খবর পেলাম কোনো না কোনো জেলায় একজন জামাত নেতাকে কাপড় কাটা কেচি দিয়ে কুপিয়ে মেরেছে, কোথাও মব জাস্টিস হচ্ছে এবং আইন শৃঙ্খলা ঠিকমতো ঢেলে সাজানো সম্ভব হয়নি, হয়তো কিছুটা নিয়ন্ত্রণও ইতিমধ্যে করেছে, কিন্তু এখন শ্রমিকরা তাদের বেতন বোনাস পাচ্ছে না এবং তারা আন্দোলন করছে। সেখানে আজকেই দেখলাম প্রেস ক্লাবে বেশি করে মনে হচ্ছে যে সাধারণ বেতন প্রার্থী শ্রমিক, গার্মেন্টস শ্রমিক তারা কি মানে এই বেতন বোনাসের দাবিতে একটু ডেমনস্ট্রেশন করতে পারবে না, মানে তারা না রাজু ভাই এটা পুরোটাই আমার মনে হয় যে এটা পুরোটাই সাবোটেজ, পুরোটাই পরিকল্পিত। আপনি গত 18 বছর একটি নির্বাচিত সরকার ছিল, আপনি তখন কোনো কথা বলেন নাই, কোনো আন্দোলন করেন নাই, আপনার তখন বেতনের প্রয়োজন হয় নাই, আপনার তখন বোনাসের প্রয়োজন হয় নাই, বোনাসের দাবি সবসময় থাকে না এটা আপনার তখন আমি এখন এই মাত্র গত জুন থেকে আজকে এই পর্যন্ত মার্চ পর্যন্ত যে মানে ইন্টারিম গভর্নমেন্ট মানে রাষ্ট্রীয় মানে দায়িত্ব নেওয়ার পর থেকে যে পরিমাণ আন্দোলন কিংবা সংগ্রাম আমরা দেখেছি, আমার মনে হয় যে এটি বিরল একটি ঘটনা। আপনি সব কিছু চাইবেন একটি অন্তর্বর্তী সরকারের কাছে, এটা তো হতে পারে না। এটা সাজানো, এটা টোটালটাই সাজানো। আমার কথা যে একটি সরকার ছিল গত 16 বছর, গত আপনার 5ই অগস্ট 2024 পর্যন্ত একটি নির্বাচিত সরকার ছিল। আপনারা কোথায় ছিলেন তখন? আপনাদের এত দাবি দেওয়া, এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা, এত কান্না, এত চোখের পানি কোথায় ছিল আপনাদের? এখন একটি সরকার অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছে, তারা একটি নির্বাচন দিয়ে যাবেন, কিছু সংস্কার করে যাবেন, এখন আপনি আসেন আপনার ব্যক্তিগত দাবি দেওয়া নিয়ে। আমরা চাই রাষ্ট্রের অবকাঠামো যেন চেঞ্জ হয়। আচ্ছা, রাষ্ট্রের বড় ধরনের আমরা পরিবর্তন চাই। আমরা তো বলেছি যে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন কিংবা কোনো একটি নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের সংবিধানে আমরা পরিবর্তন চাই, রাষ্ট্র ব্যবস্থাপনা আমরা পরিবর্তন চাই। তো সেইখানে আপনি আপনার ব্যক্তিগত সুবিধা নিয়ে আপনি যখন রাস্তায় নামবেন, এটি আসলে পরিকল্পিত এবং স্বাভাবিক। তো এই আর কি মানে পরিস্থিতি, দেশের পরিস্থিতি
এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে মানে শ্যাম রাখি না কুল রাখি অবস্থার মধ্যে, তার উপর নির্বাচন বলছে যে ছোটো করে সংস্কার হলে ডিসেম্বর, আর বেশি বড় হলে জুন। আমি তো জুন আর ডিসেম্বরের মধ্যে কোনো পার্থক্যই দেখি না, তো মাত্র 6 মাসের ব্যবধান। কেউ কেউ বলছে যে 3 বছর হয় নির্বাচন হয় কিনা সন্দেহ। আসলে সংস্কারটা করা যেমন জরুরি, আবার কেউ কেউ বলছে যে সংস্কার নির্বাচনের পরও করা যায়। বিএনপির পক্ষ থেকে তো বলাই হয়েছে যে এই সরকার যে কোনো নির্বাচিত সরকারই পারবেন সংস্কার করতে। সংস্কার প্রশ্নে আপনার মন্তব্য? না রাজু ভাই, সংস্কার অত্যন্ত জরুরি, কারণ আমি একটু আগে বলেছি যে সংস্কারের কোনো বিকল্প নাই। কারণ আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি কিংবা আমরা যে বলছি, কিংবা আমাদের তরুণরা যে জুলাই বিপ্লবে যে আত্মহতি দিয়েছে, প্রায় 2000 তরুণ প্রজন্ম যারা জীবন উৎসর্গ করেছেন যে নতুন বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশের স্বপ্ন যদি আমরা দেখতে চাই, সেই নতুন বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই, সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে চাই, তাহলে অবশ্যই আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোতে বড় ধরনের পরিবর্তন দরকার। সেই পরিবর্তনকে আমরা সংস্কার বলছি, সংস্কার প্রয়োজন। তবে হ্যাঁ, আমি ডক্টর ইউনূসের উপর যে আস্থাশীল যে ইনি বিশ্ব বরেণ্য একজন ব্যক্তিত্ব, আপনারা ধৈর্যহারা হবেন না। উনি কথা দিয়েছেন অবশ্যই বাংলাদেশের মানুষকে উনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন উনি উপহার দিবেন। আপনারা একটু ধৈর্য ধরেন, অবশ্যই একটি উৎসবমুখর পরিবেশে আপনি আপনার পছন্দের একজন মানুষকে ভোট দিয়ে আপনি ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি ভোট প্রদান করতে পারবেন। আপনার কথা শুনছেন আলী আমজাদ খান, উনি প্রায়শই নানান রাজনৈতিক সমীকরণ নিয়ে স্ট্যাটাস দেন, বক্তব্য রাখেন, এবং ওনার এই স্ট্যাটাস এবং তার যেই বক্তব্য সেগুলো আমরা প্রায়শই শুনি এবং খুবই মানে ভালো লাগে। আমি বাইরে জানতে পেরেছি যে আপনার বাড়ি নান্দাইল, ওনার বাড়িও নান্দাইল। জি 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 আপনাকে দুটো প্রশ্ন করার জন্য পাশে এসেছেন পলিটিক্স ক্লাবের অন্যতম সদস্য এলিজা রহমান। আপনি কিছু বলবেন? আমি ওনাকে প্রশ্ন করবেন? তার সাথে যুক্ত হবে। হ্যাঁ, যুক্ত হবেন, কিন্তু প্রশ্ন আপনি তাকে করতে হবে, কারণ আপনি তো পলিটিক্স ক্লাবের অন্যতম সদস্য। আপনি কিছু জানার থাকলে জানতে পারেন, উনি অ্যান্সার দেবেন। আজকে গেস্ট আমাদের পলিটিক্স ক্লাবের হট সিটে বলেছেন এয়ার খান ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান। না, উনি তো বিস্তারিতভাবে অনেক কথাই বললো, আপনি শুধু প্রশ্ন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে আজকে মানে বুঝলাম যে মানে সে অনেক কিছুই বিস্তারিতভাবে অনেকের থেকে একটু আলাদাভাবে চিন্তা করে, তার চিন্তার জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার। তো আমি আসলে জিজ্ঞেস করতেছি যে বর্তমান পরিস্থিতি নিয়ে তো উনি কথা বললেন, কিন্তু মানে যেহেতু হঠাৎ করে প্রশ্ন করতে বললেন, তো আমার কাছে এখন তাৎক্ষণিকভাবে একটা প্রশ্ন মনে আসতেছে, কিছুক্ষণ পরে হয়তো একটু পরে বলতে পারি আর কোনো প্রশ্ন চিন্তা করে, যে এই যে এবি পার্টি থেকে যে ব্যারিস্টার ফুয়াদ, ওনাকে আমরা অত্যন্ত মানে বিচক্ষণ একজন রাজনীতিবিদ মনে করতাম, এখন করি না। আমার মনে অনেকেই করে না, কারণ এই ধরনের অদ্ভুতপূর্ণ এবং শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা উনি বলেছেন। তো সেক্ষেত্রে এটা আমার মনে হয়, যদিও না এই অন্য পার্টির ব্যাপার, কিন্তু আসলে কি মানে তাদের যে পার্টির পলিসিতে এই ধরনের কথাবার্তা যায় কি না, বা তাদের যে সভাপতি ওনার সাথে কোনো কনসার্ন ছিল কি না এই ধরনের কথাবার্তা বলার, মানে এরকম বিষয়ে তার মানে কোনো কিছু জানা আছে কিনা আমাদের এদিকে দেখুন, আমি কিন্তু একটু আগে বলেছি যে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন, আমরা গত 54 বছরের রাজনীতিটাকে আপনার প্রতিযোগিতামূলক রাজনীতিতে রূপান্তরিত করতে পারিনি। আসলে এটা আমাদের ব্যর্থতা। আমরা প্রতিহিংসার রাজনীতি করে যাচ্ছি। আমরা যেদিন আমরা প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা প্রতিযোগিতার রাজনীতিতে রূপান্তরিত করতে পারবো, সেদিন আমাদের শেষে আপনি সেই স্বপ্নের বাংলাদেশ আপনি দেখতে পারবেন। আমরা রাজনীতিকে পেশায় রূপান্তরিত করেছি, বাট রাজনীতি কিন্তু সমাজসেবা। আপনি যেদিন রাজনীতিকে সমাজসেবায় রূপান্তরিত করতে পারবেন, আপনি সেই দিন গুণগত মানের রাজনীতি আপনি দেখতে পারবেন। আপনি যতদিন পর্যন্ত না মানবিক না হবেন, আপনি একটু আগে বললেন যে আমরা যাদেরকে অত্যন্ত বিচক্ষণ জানতাম, অত্যন্ত ভদ্র জানতাম, দেখুন নামের আগে ডক্টর কিংবা প্রফেসর কিংবা ব্যারিস্টার লাগালেই কিন্তু মানুষ হওয়া যায় না। মানুষ হচ্ছে যার মান সম্মান আছে, যার হুঁশ আছে। অতএব আপনি যখন কোনো কথা বলবেন, আপনি যাকে বলেন, আপনি কাউকেই হেয় প্রতিপন্ন করে কথা বলতে পারেন না, সে যেই হোক না কেন। ইভেন আমার যে ভাইটা রিক্সা চালিয়ে খাচ্ছেন, আপনি তাকেও কিন্তু আপনার সম্মান করে, শ্রদ্ধা করে কথা বলা উচিত, কারণ উনি হালাল রোজগার করছেন। অতএব রাজনীতিতে আপনার প্রতিপক্ষ থাকবে, আপনার প্রতিযোগিতা থাকবে, কিন্তু আপনি যদি তুচ্ছ তাচ্ছিল্য করে অশ্লীল ভাষায়, আমি একটু আগে বলেছি কিন্তু আপা যে আপনার ভাষা এবং ব্যবহার আপনার পূর্বপুরুষদের পরিচয় বহন করে। সো আপনি যখন এই ধরনের অশ্লীল কথা বলবেন, আমি ধরে নিব যে আপনি কোন পরিবার থেকে উঠে আসছেন। সো আমি এই জন্যই বলবো যে
প্রত্যেকটা রাজনীতিবিদ কথা বলার জন্য সময় যেন অত্যন্ত মেপে বুঝে শুনে তারপর যেন মানে কথা একটা বলে। পরিমিত বোধ থাকবে। পরিমিত বোধ যেন থাকতে থাকে। হবে। জি জি, থ্যাংক ইউ। জি জি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মাহে রমজানের এই দিনে বেশ মানে একদম শেষের দিকে চলে এসেছি, আর সারাদিন আমরা কর্মক্লান্ত ছিলাম, আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না। শেষ একটি প্রশ্ন এলিজা রহমানি আপনাকে করবেন, তার আগে আমি একটি প্রশ্ন করব। সেটা হচ্ছে যে পলিটিক্স ক্লাবের এই হটসিটে আপনি বসেছেন। পলিটিক্স ক্লাবের বাংলাদেশের যত তৃণমূল রাজনৈতিক সংগঠন আছে, মানে একদম খুব যারা বেশি টেলিভিশনে বা তৃতীয় মাত্রায় বা অনেক অনেক জায়গায় খুব মানে সম্মানের সাথে ডাক পান, এরকম তালিকার বাইরে কিছু শখানেক রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশে আছে। তারা তাদের জীবন প্রাণ মন দিয়ে রাজনীতি করেন। তাদের কাছে কিন্তু এই বঙ্গভবন যমুনা ভবনের চিঠি আসে না। বাংলাদেশের বড় বড় ক্রাইসিস নিয়ে আলোচনা হয় গুটি কতেক রাজনৈতিক দলগুলোকে নিয়ে, যারা খুব তাদের সার্ভারে খুব জায়গা কম, যেখানে পত্রপত্রিকা থেকে সংগ্রহ কিছু রাজনৈতিক দলগুলো যারা সবেমাত্র নিবন্ধন পেয়েছেন, কেউ কেউ পাননি, যারা যারা আসলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন এবং অনেকেই করেছেন যাদের তালিকা বিএনপির কাছে নাই, তাদেরকে বাদ দিয়ে এই শতাধিক রাজনৈতিক দলগুলো যাদের কোনো প্ল্যাটফর্ম নাই বললেই চলে, সেই প্ল্যাটফর্ম হচ্ছে পলিটিক্স ক্লাব। এই পলিটিক্স ক্লাবের একজন অন্যতম সদস্য হয়ে আপনার প্রতিক্রিয়া কী, এবং আপনি ভবিষ্যতে এটাকে যে একটি রাজনৈতিক মানে এটা কী বলে একাডেমিক লাইনে এখান থেকে প্রশিক্ষণের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ, এই কাজগুলোর গুরুদায়িত্ব আপনি পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মানে কর্মসূচি কী থাকবে, আপনার ভূমিকা কী থাকবে, এবং আপনার প্রতিক্রিয়াটা কি একটু বলুন। দেখুন রাজু ভাই, এটা খুব চমৎকার একটা কনসেপ্ট আসলে। দেখুন, বাংলাদেশের লয়ারদের কিন্তু লয়ার্স ক্লাব আছে, অ্যাডভোকেটদের একটি ক্লাব আছে, কিংবা আপনি দেখবেন যে ব্যবসায়ীদের বিজনেস ক্লাব আছে, কিংবা আপনার সাংবাদিকদের প্রেস ক্লাব আছে, বিভিন্ন চেম্বার অফ কমার্স আছে। বাট আসলে কিন্তু এটা সত্যি কথা যে আমাদের পলিটিশিয়ানদের কিন্তু কোনো আসলে ক্লাব নেই। সো আমি শুরুতেই আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে চমৎকার যে কনসেপ্ট আপনি তৈরি করেছেন, যে আমরা যারা পলিটিশিয়ান আছি, হয়তো আপনার আদর্শ ভিন্ন থাকতে পারে, আমার আদর্শ ভিন্ন থাকতে পারে, এলিজার আপার আদর্শ ভিন্ন থাকতে পারে, হতে পারে, বাট একটা ক্লাব তো থাকতে পারে যেখানে আমরা একসঙ্গে বসতে পারি, আমরা নিজেরা আইডিয়াগুলো আমরা শেয়ার করতে পারি। তাহলে কিন্তু প্রতিহিংসার রাজনীতিটা অনেকটাই কমে যাবে। আপনি দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায় কিন্তু প্রেস ক্লাব আছে। প্রেস ক্লাবটি তাদের সাংবাদিকদের, অফিসার্সদের কিন্তু ক্লাব আছে, অফিসার্স ক্লাব আছে, প্রত্যেকটা উপজেলাতেও আছে। ব্যবসায়ীদের কিন্তু ব্যবসায়ী ক্লাব আছে, বিজনেস ক্লাব আছে, বিজনেস অ্যাসোসিয়েশন আছে, কিন্তু পলিটিশিয়ানদের কিন্তু নাই আসলে। আমরা কিন্তু দেখা যাচ্ছে আমি আমার দল নিয়ে পড়ে আছি, আপনি আপনার দল নিয়ে পড়ে আছেন, বাট একটা ক্লাব আপনি ফর্ম করেছেন। আমি মনে করি যে এখানে এটা চমৎকার একটা কনসেপ্ট। আমি ফর্ম করি, আমরা করেছি, না একজন তো উদ্যোক্ত না, ডেফিনেটলি এখন তো অনেকগুলো আমি উইটো করেন যে একজন তো উদ্যোক্ত নিতে হয়। আমি সেটাই বলছি যে আপনার একটা কনসেপ্ট ছিল, আপনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, বাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আমি হ্যাটস অফ টু ইউ যে এই যে একটা কনসেপ্ট, একটু আগে যেটা বললাম যে পলিটিশিয়ানদেরকে নিয়ে একটা পলিটিক্স ক্লাব, আমার মনে হয় যে এখান থেকে গোটা বাংলাদেশকেই পাল্টে দেওয়া সম্ভব। এবং এখান থেকে এটাও সম্ভব যে শিক্ষানবিশ ছাত্রদেরকে নিয়ে একটা পলিটিক্যাল প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে, আমি এটাই বলতে চাচ্ছি, সার্টিফিকেট প্রদান, আমরা এখানে ট্রেনিং করাতে পারি। যে আপনি তো জানেন যে পৃথিবীর অন্যান্য দেশে রাজু ভাই পাবলিক স্পিকিং নামে একটা কোর্স কিন্তু আছে, একটা কোর্স কিন্তু পড়ানো হয় পাবলিক স্পিকিং, হাউ টু ডেলিভার স্পিচ ইন পাবলিক। আপনি পাবলিকের সামনে কিভাবে আপনি বক্তব্য উপস্থাপন করবেন, বক্তব্য কিভাবে খণ্ডন করবেন, এবং বক্তব্য কিভাবে আপনি রাখবেন। সো আমার মনে হয় যে এখানে আমাদের অনেক পলিটিশিয়ানরা আছেন, আপনি দেখবেন অবার্চিন কথাবার্তা বলেন, আপনার যেটা আপনার আনরিলেটেড, আপনি একটা টপিকস নিয়ে আলোচনা হচ্ছে, আপনি আরেকটা নিয়ে কথা বলছেন। সো আমার তো মনে হয় যে এখানে পলিটিশিয়ানরা যদি আসেন, আমরা যদি এখানে আমাদের যদি একটা রিসার্চ উইং থাকে, আমাদের যদি একটা ট্রেনিং উইং থাকে, আমাদের যদি একটা প্ল্যানিং উইং থাকে, সো প্ল্যানিং করতে পারি আমরা, আমাদের একটা রিসার্চ সেন্টার থাকতে পারে, ট্রেনিং সেন্টার। আমরা কিন্তু তরুণ যারা রাজনীতি করছেন তাদেরকে কিন্তু আমরা রাজনীতির যে তাদের যে আপনার টোটাল রাজনীতির সমীকরণ, তাদের আচার ব্যবহার, তাদের রাজনৈতিক বক্তব্য, এটাকে কিভাবে খণ্ডন করতে হবে, কিভাবে উপস্থাপন করতে হবে, বক্তব্য কিভাবে দিতে হবে, আমার মনে হয় সেটা আমরা ট্রেনিং দিতে পারি। এখান থেকে তাদেরকে আমরা সার্টিফাইড করতে পারি যে সে একজন সার্টিফাইড পলিটিশিয়ান, হি নোজ হাউ টু টক, হাউ টু বিহেভ, হাউ টু ম্যানেজ পিপল, হাউ টু মোটিভেট পিপল, কিংবা হাউ টু লিড পিপল। সো আমরা এই কাজগুলো করতে পারি। নিশ্চয়ই এখানে বড় একটা প্ল্যাটফর্ম এটা। আমরা অনুষ্ঠান শেষ করবো, তার আগে আপনাকে শেষ প্রশ্নটি করবেন নারী নেত্রী এলিজা রহমান। উনি পলিটিক্স ক্লাবের অন্যতম সদস্য এবং উনি
আমাদের এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আন্দোলনে যুক্ত। এলিজা রহমান, আপনি কী প্রশ্নটা করবেন? আচ্ছা যাক, আমার এখন একটা প্রশ্ন মনে হলো যে অতীতে আমরা বিগত সব সরকারের আমলেই দেখেছি, মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমরা যখন থেকে যে বিশেষ করে মানে সেটা একটা মানে একটা চর্চা হয়ে গেছে, যেটা প্রথমে মানুষ বুঝতো না, সেটা বুঝতেও প্রায় মানুষের 8-10 বছর লেগে গেছে, যে একটা ঘটনা যখন ঘটে সে ঘটনাটা নিয়ে অনেক দিন তোলপাড় থাকে, সেটা অনেক বড় ঘটনা হোক বা মোটামুটি বড় ঘটনা হোক, কিছুদিন পরে ওটা চাপা পড়ে যায় আর একটা বড় ঘটনা আসে। যদিও ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের এই ধরনের মানে যে ঘটনা তাকে নিয়ে ঘটছে, কিন্তু কিছুদিন আগে কিন্তু আসিয়া মানে একটা ছোট্ট একটা মেয়ের ধর্ষণের ব্যাপার নিয়ে সারা দেশে তোলপাড় হয়েছে, এবং এমনভাবে তোলপাড় হয়েছে যেটা মানে জাতিসংঘ বলেন বা আন্তর্জাতিকভাবে বলেন অনেক জায়গায় জিনিসটা প্রচারিত হয়েছে। তো যদিও এটা আইওয়াশ না আমি বলতে চাচ্ছি, বা হয়তো বা না, কিন্তু তারপরও এই আগের কিন্তু ঘটনা নিয়ে এখন কিন্তু আর তেমন কেউ আলোচনা করতেছেন। এখন আবার কিন্তু ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের এই বক্তব্য নিয়ে সবাই আলোচনা করতেছে। হ্যাঁ, কিন্তু আবার এমনও আছে যে এইটা ঢাকার জন্য আবার হয়তো বা সামনে আরও একটা ঘটনা হয়তো বা ঘটিয়ে ওটাকে ধামাচাপা দিবে। আপনি কি মনে করেন যে আমার এই ধারণাটা সঠিক বা এটাই আসলে হচ্ছে কি? আমি আপা অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপা দেখুন, সময় কিন্তু আসলে সময় আপনাকে এক এক সময় এক একটা জিনিস উপহার দিতে, সেটি আপনার বেদনাদায়ক হোক কিংবা আনন্দদায়ক হোক। আপনি দেখুন, আপনি ধরুন আপনি এটা পড়ে যায় আপা, এটাতে কিন্তু আসলে কারো কোনো হাত থাকে না। যেমন ধরুন আজকে আরেকটা জিনিস দেখুন আপা, আরেকটা জিনিস হয় কি যে সংবাদকর্মীরা কিন্তু আপনার আমার ভাবনা চিন্তাকে কিন্তু তারা নিয়ন্ত্রণ করে। আপনি সকালে কি ভাববেন, মানে আগামীকালকে সকালে আপনি কি ভাববেন, এটা কিন্তু তারা সিদ্ধান্ত নেয়। যেমন ধরুন কালকে সকালে রাতে যে হেড নিউজটা হবে, আপনি কিন্তু সারাদিন এটি নিয়ে কিন্তু আলোচনা করবেন, কারণ এটা কিন্তু তার দেখুন যে একটু আগে যেটা হয়েছে যে কোনো একজন নেতা 100 গাড়ির বহন নিয়ে আপনার যাচ্ছে হচ্ছে দিনাজপুর কিংবা পঞ্চগড়ে। দেখুন ওই লেখাটাতে কিন্তু আমরা কিন্তু আমাদের টোটাল ডাইভার্ট করে ফেলেছি এইদিকে। সো আলটিমেটলি যেটা হবে কি যে সংবাদপত্র কিন্তু কিংবা গণমাধ্যম আমাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করে। আগামী সকালে কিংবা আগামীকালকে সারাদিন আপনি কী নিয়ে ভাববেন, টোটালটাই কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে। সো এখন এইগুলো অনেক সময় কিন্তু এটাও কিন্তু সাপোর্টাইজ হয় যে আপনার আমার চিন্তা ভাবনাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা কিন্তু এরকম আরেকটি সংবাদ নিয়ে আসে যেন সেটা ধামাচাপা পড়ে যায়। সো এইটা সময় এবং স্রোতে এটা কালের বিবর্তনে ঢাকা পড়বে, এটা কিছু করার নেই। আমার মনে হয় যে এখানে রাজনৈতিক কোনো চাল আছে কিনা। না আপা এখানে রাজনৈতিক কোনো চাল নেই। কারণ আপা আমি বলি, আসিয়ার মতো মেয়েরা আজকে তো নতুন করে ধর্ষণ হচ্ছে না আপা। আজকে দেখেন গত 15-16 বছর একটি রাজনৈতিক দল তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। দেখুন, অপরাধ এবং বিচারের মধ্যে যত বেশি দীর্ঘসূত্রতা হবে, যত বেশি দূরত্ব হবে, তত বেশি কিন্তু অপরাধ বাড়তে থাকবে। আপনি অপরাধ এবং বিচারের প্রক্রিয়া যত কম সময় করতে পারবেন, তত কিন্তু আপনি দেখবেন যে মানুষের মধ্যে একটা ভয় কাজ করবে যে আপনি কোনো অন্যায় করলে আপনি কিন্তু মানে পার পেয়ে যাচ্ছেন না। এখন কি হচ্ছে, যখন আপনি দেখছেন যে বিচারিক সূত্রতা অনেক দীর্ঘ হচ্ছে, সে মনে করছে আসলে তো কোনো বিচার তো হয় না। এটা কিন্তু এই সরকারের কোনো দায়ভার না। গত 15 বছরের যে সংস্কৃতি আমরা তৈরি করেছি, এই যে বিচারহীনতার যে সংস্কৃতি কিংবা মামলা মোকদ্দমার দীর্ঘস্থায়িতার যে আমরা যে সংস্কৃতি, সেটিরই কিন্তু ফসল হচ্ছে আজকে আসিয়া 8 বছর একটি মেয়ে ধর্ষণ হয়েছে। তো এটা আজকে হতো না যদি 15 বছর যারা রাজনীতি দেশকে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা যদি সেই রকম একটি আইনি অবকাঠামো দাঁড় করাতে পারতেন, বিচার ব্যবস্থার প্রতি মানুষের যদি আস্থা থাকতো, মানুষের যদি ভয় কাজ করতো যে না এদেশে অন্যায় করলে বিচার হয়, এদেশে আমি যে কোনো অপরাধ করলে বিচার হয় এবং সঙ্গে সঙ্গে বিচার হয়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। কিন্তু যেহেতু অপরাধ এবং বিচার প্রক্রিয়ার মধ্যে অনেক দীর্ঘসূত্রতা, তো সেই কারণে কিন্তু অপরাধী সেই সুযোগটা পেয়ে যাচ্ছে। সে আমার মনে হয় যে ইনশাল্লাহ আগামীতে যারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা অবশ্যই বাংলাদেশে এমন একটি আইন তৈরি করবেন যেন বিশেষ করে আমাদের নারীরা যেন কোনোভাবেই নির্যাতনের শিকার না হয়, তারা যেন ধর্ষণের শিকার না হয়। ইভেন আপা শুধু মেয়েরা কেন, ছোট ছোট বাচ্চা ছেলেরাও কিন্তু বলাৎকার হচ্ছে, বিভিন্ন মসজিদে হচ্ছে, মাদ্রাসায় হচ্ছে, বিভিন্ন লোকজনের দ্বারা হচ্ছে। সো আমার মনে হয় যে এটির জন্য আসলে একটি কঠিন, শক্ত, স্ট্রং একটি আইন করা দরকার এবং একটি আইন ফ্রেমে একটি সময় বেঁধে দেওয়া দরকার যে এই সময়ের মধ্যে যেন এইগুলো বিচার কার্য শেষ করা। তাহলেই দেখবেন যে আপনি এগুলো সব বন্ধ হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে এসেছেন, এই প্রথম এসেছেন এবং অনেকবার আপনাকে আমরা চেষ্টা করেছি পাওয়ার জন্য, এবং আপনি অনেক ব্যস্ত থাকেন, বিভিন্ন সভা সেমিনারে, অনলাইন টক শোতে থাকেন। কিন্তু আমাদের এই পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে
আমরা একটা অনেক বড় রিসার্চ এবং অনেক বড় দায়িত্ব আপনাকে দিতে পেরেছি এবং আপনি সেটাকে ভবিষ্যতে ঢেলে সাজাবেন, কীভাবে এটা একটা পলিটিক্যাল অ্যানালিস্টরা কাজ করবে এবং কীভাবে প্রশিক্ষণ কর্মসূচি চালু করবেন। বিশেষ করে যারা শিক্ষানবিশ ছাত্র থেকে আরম্ভ করে যারা রাজনীতি করেন, অনেক রাজনীতিবিদও আছেন, তাদের কিন্তু ম্যানার রাজনৈতিক অনেক জানা দরকার আছে, অনেক পলিসি মেকিংয়ের ব্যাপার আছে কিছু জানা। তো সেখানে আপনি ভূমিকা রাখতে পারবেন। রাজু ভাই, আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে আমাদের বড় যে বৃহৎ রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, তাদের কারোরই কিন্তু R&D নাই, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোনো উইংস নাই। আমাদের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস নাই, যেটাকে আমরা PND বলি এবং R&D বলি। প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট দরকার, যে আপনি প্ল্যান করবেন এবং কীভাবে আপনি উন্নয়ন করবেন, এই হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আপনি কিংবা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, আপনি সেই উইংস কিন্তু নাই। সো রাজনৈতিক দলগুলোতে রিসার্চ অত্যন্ত জরুরি, পড়াশোনা অত্যন্ত জরুরি এবং বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স এগুলো অত্যন্ত জরুরি। আমি মনে করি যে পলিটিক্স ক্লাব ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা উদ্যোগ নেবে যে এখানে প্রতিনিয়ত কিংবা সপ্তাহে অন্তত পক্ষে সপ্তাহে একদিন অন্তত পক্ষে আমরা যদি সেই ট্রেনিংয়ের আয়োজন করি, এখানে আমরা সেই প্র্যাকটিসগুলো আমরা করতে চাই। একটা রিসার্চ সেল আমরা ওপেন করতে চাই, যেখানে বিভিন্ন তথ্যপত্র পাওয়া যাবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, গবেষণা করব এবং পৃথিবীর অন্যান্য দেশগুলো তারা কিভাবে সফল হয়েছে, কিভাবে তারা সফল হয়েছেন, কিভাবে তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করেছেন, মজবুত করেছেন। আমরা সেগুলো নিয়ে যদি কাজ করি, যদি রিসার্চ করি, যদি গবেষণা করি, অ্যানালাইসিস করি, ডেফিনেটলি আমরাও ইনশাল্লাহ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখি, যে সমৃদ্ধ এক বাংলাদেশের স্বপ্ন দেখি, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি, তখনই সম্ভব হবে যখন যারা পলিটিশিয়ান, যারা রাজনীতিবিদ, যারা দেশকে নেতৃত্ব দিবেন, তারা যখন নিজের আগে শুধরাবেন, তারা যখন নিজের আগে রাজনীতিকে পেশা হিসেবে না নিয়ে সমাজসেবা হিসেবে তারা নেবেন, তখনই আসলে রাষ্ট্রে আমার পরিবর্তন হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পলিটিক্স ক্লাবের হট সিটে আজকে ছিলেন মুখোমুখি আলোচনায় পলিটিক্স ক্লাবের মুখোমুখি ডক্টর এয়ার খান, উনি ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এবং আমরা আজকে আলোচনা করে আমাদের এই পলিটিক্স ক্লাবের রিসার্চ প্রধান হিসেবে তাকে পেয়েছি। ওনার সম্মতিতেই আমরা সেটা সম্ভব করতে পেরেছি এবং আগামীতে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তাদের একটি বৃহৎ অফিস আমরা দিতে পারি, 10 তলা ফাউন্ডেশন করে একটি সরকারের কাছ থেকে আবেদন করব, একটা কোনো জমি টমি যদি আমাদের দিতে পারেন, আমরা সেখানে হাই রাইজ বিল্ডিং করব, প্রত্যেকটা রাজনৈতিক দলের অফিস থাকবে এবং বাংলাদেশে শুধু রাজনৈতিক দলরাই অবহেলিত, অন্য আপনি বলেছেন জার্নালিস্টদের জন্য ক্লাব আছে, অফিসার্সদের জন্য ক্লাব আছে, রাজনীতিবিদদের কোনো ঠাঁই নাই, কোনো জায়গা নেই। সেটা যদি সম্মিলিতভাবে করা যায়, সেই কৃতিত্ব আপনার থাকবে, আমাদের থাকবে এবং দেশবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার পলিটিক্স ক্লাবের সকল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে দেশবাসীকে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের শুভেচ্ছা। আপনারা প্রাণ খুলে স্বাধীনতা দিবস উদযাপন করুন। ইনশাল্লাহ অতি শীঘ্রই, খুব শীঘ্রই আপনারা নতুন এক বাংলাদেশ আপনারা দেখতে পারবেন। আসুন আমরা সবাই মিলে দেশটাকে ভালোবাসি, কারণ সবার আগে হচ্ছে বাংলাদেশ। ধন্যবাদ।